reviews, and Bangladesh have won this second Test match, a famous victory. মিরপুরে বাঘের থাবায় কুপোকাত ইংলিশ সিংহরা ইংল্যান্ডকে 108 রানে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী মিরাজ। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে সংলাপে বসতে পারে আওয়ামী লীগ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। আহ্বানকে দুর্বলতা ভাবলে ভুল করবে দলটি, মন্তব্য ফখরুলের। মেগা সিটি ঢাকার বেশিরভাগ রাস্তা ছোট বড় অসংখ্য গর্তে ভরা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আগামী বর্ষার আগেই সংস্কারের আশ্বাস মেয়রের। রাজধানীর বাড্ডায় 13 বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ পরিবারের। অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস পুলিশের। এবং ফ্লোরিডা, মিশিগান সহ নির্দিষ্ট 11টি অঙ্গরাজ্যের ফলই পাল্টে দিতে পারে মার্কিন নির্বাচনের সব জরিপ হিসেব নিকেশ। এখনো দ্বিধায় ভোটাররা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই টাইগারদের ঐতিহাসিক জয়ের খবর। মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিং নৈপুণ্যে সিরিজের শেষ টেস্টে ইংল্যান্ডকে 108 রানের বিশাল ব্যবধানে হারালো টাইগাররা। ফলে 2 ম্যাচ সিরিজ শেষ হলো 1-1 সমতায়। টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ 296 রানে অল আউট হয়ে ইংল্যান্ডকে 273 রানের টার্গেট দেয়। জবাবে ওপেনিং জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও দিনের শেষ সেশনে টাইগাররা 10 উইকেট তুলে নিলে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় 164 রানে। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ইতিহাস রচনা করল টিম বাংলাদেশ। আভিজাত্যের ক্রিকেটে ইংলিশ দাম্ভিকতা গুড়িয়ে দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে রঙিন উৎসব লাল সবুজের বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে গেল 16 বছরে এটি 8ম বিজয় টাইগারদের। তবে এই জয়ের আনন্দের আবেগটা দিগন্তের সীমাহীন। আর এই দিনে তাই 56,977 বর্গমাইলের দেশটির নাম সুখী বাংলাদেশ। এর আগে সকালের গল্পে ইমরুল ও সাকিব লিডটা বড় করার স্বপ্ন দেখাচ্ছিলেন, কিন্তু ইমরুল 78 রানে কাটা পড়ার পর 41 রানে সাকিবও ফেরেন প্যাভিলিয়নে। চাপটা সামলে উঠতে পারেননি অধিনায়ক মুশফিক। বাউন্ডারি মেরে রানের পাগলা ঘোড়া ছোটাচ্ছিলেন সাব্বির, তবে এগোতে পারেননি বেশি দূর। তখনও বাংলাদেশের লিড 244 রান। তবে উইকেটে পরীক্ষিত কোনো ব্যাটসম্যানই ছিলেন না। বিরতির পরপরই তাই আউটের খাতায় তাইজুল ও মিরাজ। শেষ উইকেটে শুভাগত ও রাব্বির ঈদ বোনাসের মতন ব্যাটিংয়ে স্বাগতিকদের ইনিংস থামল 296 এর ঘরে। 24 রান বাদ দিলে ইংলিশদের টার্গেট দাঁড়ায় 273। ইতিহাসের আর্কাইভ থেকে পাওয়া তথ্য আশার সঞ্চার করলো, কারণ উপমহাদেশের মাটিতে 209 রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই ইংল্যান্ডের। তাই মিরপুরে স্পিন স্বর্গীয় উইকেটে 273 রান যথেষ্ট মনে হয়েছে গ্যালারির দর্শক হৃদয়ে। কিন্তু হাই কুক আর ডাকেটের ব্যাটিংয়ে বুকে কাঁপন ধরালো চট্টগ্রাম টেস্টের মতোই কি ঢাকা টেস্টেও স্বপ্ন হবে বিপন্ন? কারণ কুক ডাকেট মিলে টি ব্রেকেই তুলল বিনা উইকেটে ঠিক 100 রান। কিন্তু ক্রিকেট ঈশ্বর যে পরের গল্পে লিখেছিলেন শুধুই বাংলাদেশের নাম। জাপানের বিরতির পরের 1 ঘন্টায় ইংলিশ শিবিরে সুনামির মতো আঘাত হানেন 19 বছরের টকবগে তরুণ মেহেদী মিরাজ। 56 রান করা ডাকেটের স্ট্যাম্প ভাঙেন এই সিরিজের বিস্ময়। সাকিব জোরুটকে ফেরানোর পরের ওভারে এলিস্টার কুকের এই আউট রিভিউ যন্ত্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। এরপর মিরাজের স্পিন বিষে নীল, ব্যালেন্স, মুইন ও বিয়ারস্টো। পরের গল্পে ফেলকি দেখালেন বাংলার জান সাকিব আল হাসান। 1 ওভারে স্টোকস, আনসারি আর আদিল রশিদের উইকেট তুলে ছেটে ফেলেন ইংলিশদের ব্যাটিং লেজ। শুরুর মতো শেষের গল্পের কুশলী ওই মেহেদী মিরাজ, যে ছেলেটি রেকর্ড গড়ে বাংলাদেশের টেস্ট সিরিজে শুধু নিজেকেই সেরা করেননি, বাংলাদেশকেও নিয়ে গেছেন ক্রিকেট মানচিত্রের গর্বের আসনে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে যে দেশগুলো নানা অজুহাত ছিল, তাদের মাঠের পারফরমেন্সে তামিম, সাকিব, মুশফিকরা কড়া জবাব দিল। চট্টগ্রামের পর ঢাকা টেস্টে টাইগারদের এমন আপোষহীন পারফরমেন্স বলছে সব ফরম্যাটে সব দলকে হারাতে জানে বাংলাদেশ। তাই আন্তর্জাতিক ক্রিকেটে সমালোচকদের মুখ এখন শুধুই চুপ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের জন্য দলের সবার সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করলেও মিরাজ ও সাকিবের বোলিং এই ম্যাচ জয়ের পেছনে প্রধান ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশে আসার জন্য ইংল্যান্ডকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে আইসিসি ও বিসিবি বেশি করে টেস্ট আয়োজন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মুশফিক।
It's really a great moment for Bangladesh cricket, I thought, because the test it's like up and down and you never know which team gonna win. Shakib and Miraj bowled it really well in the whole innings. One of our goal that in our home condition will be try to beat every team wherever it comes. But our next challenge is now the overseas. Especially thanks to Taijul and Sakib Bhai, their lots of bowling and their good support for me, and sometime ball lose and their help me. I'm really happy, that this is the exciting moment for me. টাইগারদের জয়ের আনন্দে ভাসছে পুরো দেশ। প্রথমবারের মতো টেস্টে ইংল্যান্ড বধ। টাইগারদের জয়ে নেচে গেয়ে উল্লাস করেছেন ম্যাচ দেখতে আসা সমর্থকরা। বাংলাদেশের ক্রিকেট নিয়ে সব সমালোচনার জবাব ঢাকা টেস্ট, বললেন তারা। দেশের মাটিতে আরও টেস্ট ম্যাচ আয়োজনের জন্য বিসিবি ও আইসিসিকে অনুরোধ ছিল তাদের কণ্ঠে। এ অর্জন অনন্য, এ অর্জন অসাধারণ। ইংলিশরা যে ঢাকা টেস্ট হারতে চলেছে তা স্পষ্ট হয় সাকিবের বলে বোল্ড হয়ে বেন স্টোকসের সাজঘরে ফেরার মধ্য দিয়ে। প্রিয় মাতৃভূমিকে সাকিবের স্যালুটের সাথে সামিল হলেন দেশের ক্রিকেট ভক্তরা। কি টিএসসি, কি হোম অফ ক্রিকেট, মুহূর্তেই আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে। মুলতান ফতুল্লা আর সবশেষ চট্টগ্রামের দুঃসহ স্মৃতিকে পেছনে ফেলে ইংল্যান্ডকে হারানোর এই দিনটা ইতিহাসের পাতায় জলজলে অক্ষরে লেখা হয়ে গেল। মেহেদী হাসান মিরাজ আর সাকিব ভাসলেন সমর্থকদের ভালোবাসায়। বাংলাদেশের ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে, এ নিয়ে আমরা সাধারণ দর্শক যারা আছি আমরা খুবই আনন্দিত। আগের মতো আমরা 3 দিনে ম্যাচ হেরে যাই না, এখন 3 দিনে আমরা ম্যাচকে অন্যদের হাত থেকে ছিনে নিতে পারি। বাংলাদেশ ওয়ানডে অথবা টি-20-র মতো স্বচ্ছন্দ নয় টেস্ট ক্রিকেটে। স্পিনারদের মতো কার্যকর নয় পেসাররা। টেইল্যান্ডারদের ব্যাটিং যাচ্ছে তাই। কত সমালোচনাই না ছিল টিম বাংলাদেশকে ঘিরে। ঢাকা টেস্ট সমালোচকদের জন্য হয়ে রইল উচিত জবাব। প্রত্যেকটা দলের সাথে আমরা টেস্টে এখন লড়াই করার মতো একটাই করতে পারি। আমাদের আইসিসি কেন আমাদের এত টেস্টে আমাদের কম খেলতে দেওয়া হয়? তৃতীয় দিনে টাইগারদের ব্যাটিং হয়তো প্রত্যাশা মেটাতে পারেনি সমর্থকদের, তবে 276 রানের লিড যে ইংল্যান্ড বধে যথেষ্ট ছিল সেই বিশ্বাস ছিল হাজারো ভক্তের। প্রত্যেকটা ম্যাচে আমরা দেখছি যে ওদের ব্যাটিং 300-এর উপরে যেতে পারেনি। ম্যাচটার পুরো দায়িত্ব এখন বোলারদের উপর চলে গেছে। তারা যদি ভালোভাবে বল করতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা ম্যাচটা জিতবো। ইংল্যান্ডের বিপক্ষে জয় মুশফিক সাকিবদের আত্মবিশ্বাস বাড়িয়েছে কয়েক গুণ। দেশের বাইরে সামনের আসরগুলোতে সফল হবে বাংলাদেশ, সে প্রত্যাশাই দেশের ক্রিকেট প্রেমীদের। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। মোবাইলে ভিডিও ধারণের ঘটনায় সম্পৃক্ততা পাওয়া গেলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন বাতিল করা হবে, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। জাতীয় স্বার্থে কখনো প্রয়োজন হলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সংলাপে বসতে পারে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি জানান, বিএনপি যে ইস্যুতে সংলাপ চাচ্ছে বর্তমানে তা নিষ্প্রয়োজন। রোববার সকালে সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সরকারকে শক্তিশালী করতে দলকেও নতুন করে ঢেলে সাজানো হয়েছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সংলাপ আমি চাই, প্রয়োজন হলে সংলাপ করব, কিন্তু তারা যে ইস্যুতে সংলাপ চান সেই ইস্যুতে সংলাপের কোনো প্রয়োজন নাই। দেশের প্রয়োজনে সংলাপ শেখ হাসিনা করবেন, কিন্তু এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবার আমরা ডিস্টিংশনের পথ বেছে নিয়েছি। দেখুন, সরকার থেকে দলকে আলাদা করার একটা জোরালো প্রয়াস এখানে আছে। অনেক মন্ত্রী দলের পদে নেই, কারণ মন্ত্রীরা তাদের নিজেদের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকে। দলকে আরো গতিশীল, আরো স্মার্টার করার জন্য আমরা এই সীমারেখা টেনে দিয়েছি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের আহ্বানকে দুর্বলতা ভাবলে ভুল করবে আওয়ামী লীগ। রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, অস্ত্র ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে দেশের মানুষকে কিছুতেই দাবিয়ে রাখতে পারবে না সরকার। বিএনপি আসলে বাংলাদেশের সর্ববৃহৎ দল। আজকে আপনার গায়ের চড়ে, সম্পূর্ণ বন্দুকের চড়ে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনারা আজকে বাংলাদেশের মানুষকে দমিয়ে রেখেছেন। কিন্তু আপনাদের নেতার ভাষাতেই বলতে চাই, বাংলাদেশের মানুষকে দাবায়ে রাখা যাবে না। এইবারও বাংলাদেশের মানুষ জেগে উঠবে, তাদের অধিকার তারা আদায় করে নেবে, এই দানবীয় শক্তিকে তারা পরাজিত করবেই। আমরা সমঝোতা চাই, আমরা সংলাপের মধ্য দিয়ে সুষ্ঠু একটা সঠিক নির্বাচনের পথ বের করতে চাই। আমাদের এই আহ্বানকে
আপনারা দুর্বলতা মনে করবেন না। মার্কিন নির্বাচনের খবর। ফ্লোরিডা, মিশিগান, কলোরাডো সহ নির্দিষ্ট 11টি অঙ্গরাজ্যের ফলই পাল্টে দিতে পারে মার্কিন নির্বাচনের সব জরিপ বা প্রেসিডেন্সিয়াল বিতর্কের হিসাব নিকাশ। বিগত নির্বাচনের ফলাফলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ওই 11টি অঙ্গরাজ্যের ভোটাররা। তাই নির্বাচনের আগ পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কে হতে যাচ্ছেন মার্কিন মুলুকের পরবর্তী শাসক। এ বিষয়ে নিউ ইয়র্ক থেকে আমাদের জানিয়েছেন তুষার আব্দুল্লাহ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এই যে রোববারের এই মুহূর্তের পরিস্থিতি যদি বলি যে 50টি অঙ্গরাজ্যের মধ্যে 11টি অঙ্গরাজ্যের ভোটাররা কিন্তু এখনো দ্বিধাগ্রস্ত আছেন যে তারা হিলারির দিকে যাবেন না ট্রাম্পের দিকে যাবেন। কলোরাডো, ফ্লোরিডা, আইওয়া, মিশিগান, নেভাদা, নিউ হ্যাম্পশায়ার, নর্থ ক্যারোলিনা, ওহাইও, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া এবং উইসকনসিন, যাদের বলা হচ্ছে যে ব্যাটল গ্রাউন্ড স্ট্যাটাস। এই যে এই 11টি যে অঙ্গরাজ্য তারা কিন্তু গত যে বিগত দুটি নির্বাচন ছিল সেখানেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যে এই যে হিলারি এবং ট্রাম্পকে নিয়ে এত জরিপ এবং তাদের যে এত কথোপকথন বিতর্কের ভিতরে এবং বাইরে, তাতেও কিন্তু এই 11টি অঙ্গরাজ্যের যারা ভোটার আছে তারা কোনো দিকেই হেলছেন না। পাশাপাশি এই কথা বলতে হয় যে যেই অঙ্গরাজ্যগুলোতে হিলারি অনেকগুলোতে এগিয়ে আছেন সেটা নিয়ে পর্যবেক্ষকদের এক ধরনের বিশ্লেষণ যে এই যে অতীত আত্মতুষ্টিতে ভোগা হিলারি সমর্থকদের, সেটাও কিন্তু হিলারির জন্য খুব স্বস্তিদায়ক নাও হতে পারে। কারণ আমরা জানি যে নির্বাচক মণ্ডলীর ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এবং সেখানে যদি কোনো রাজ্যে হিলারির সমর্থকদেররা অতি আত্মতুষ্টিতে ভুগে ভোট কেন্দ্রে না যান, ভোট না দেন এবং সেই অঙ্গরাজ্যে যদি হিলারি হেরে যান, তাহলে কিন্তু ওই অঙ্গরাজ্য থেকে নির্বাচক মণ্ডলীর যে ভোট সেখানেও কিন্তু তাহলে হিলারি হেরে যেতে পারে। হিলারি আরেকটু এগিয়ে যায় কিনা বা ট্রাম্প কিছুটা কাছাকাছি আসতে পারে কিনা হিলারির দিকে, সেটা আমরা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারবো এবং সেই খবরটাও নিশ্চয়ই আমরা নিউ ইয়র্ক থেকে আপনাদেরকে জানার চেষ্টা করব। তুষার আব্দুল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। দুর্ভোগের আরেক নাম মেগাসিটি ঢাকার রাস্তা। বেশিরভাগ এলাকার প্রধান সড়ক বা অলিগলিতে অসংখ্য ছোট বড় গর্ত। রাস্তা খোঁড়াখুড়ি আর বৃষ্টিতে সৃষ্টি হওয়া খানাখন্দে ভরা রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এসব রাস্তায় গণপরিবহনেও জীবনের ঝুঁকি নিয়ে চলছেন নগরবাসী। এদিকে সংস্কারের কোনো উদ্যোগ চোখে না পড়লেও নগর কর্তৃপক্ষের আশ্বাস, আগামী বর্ষার আগেই শতভাগ সংস্কার করা হবে সড়কগুলো। বিস্তারিত জানাচ্ছেন ইজাজ সৌমিক। আপাতদৃষ্টিতে মনে হবে কোনো বদ্ধ জলাশয়ে চলছে এসব পরিবহন। বাস্তবে এটি রাজধানীর মগবাজার মৌচাক সড়কের চিত্র। নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে এই সড়কের অবস্থা এতটাই খারাপ যে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এদিকে মেয়র হানিফ ফ্লাইওভার নির্মাণ শেষ হলেও তার পাশে যাত্রাবাড়ি শ্যামপুর সড়কে নাগরিক দুর্ভোগ যেন সীমাহীন। একদিন গাড়ি চালাইলে পরের দিন আইতে পারি না, আবার গাড়ি নষ্ট হয়ে যায়। সবাই তো ট্যাক্স দেয়, টাকা দেয়, সবার কাছেই তো টাকা নেই, গাড়ি এলাও কাছ থেকে, তাহলে রাস্তায় এরকম অবস্থা থাকবে। অনেক সময় উল্টায় যায়, তারপরে বাইরে আসতে হয়, প্যাসেঞ্জার লয়ে কিছু করার নাই। এরকম মাঝে দেখা গেছে রিস্কা উঠবে বাস পরে জায়গা। এখানে 10 টাকা রাস্তা দেখা যাচ্ছে আমাদের 30 টাকা 40 টাকা দিয়েও যেতে হয়। ঢাকা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্ট স্টাডির তথ্য অনুযায়ী রাজধানীতে সড়কের দৈর্ঘ্য 3000 কিলোমিটার। এর মধ্যে সিটি কর্পোরেশনের হিসেবেই 1500 কিলোমিটার সড়কের সংস্কার প্রয়োজন। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী থেকে শুরু করে ধানমন্ডি, মোহাম্মদপুর, মতিঝিল, মুগদা, মগবাজার সহ অধিকাংশ এলাকার প্রধান সড়ক এবং অলিগলি পর্যন্ত খানাখন্দক বা গর্তে ভরা। কোথাও ইট ফেলে কোনো মতে চলাচলের উপযোগী রাখা হয়েছে সড়কগুলো। কোনো রোগী টুগি অ্যাম্বুলেন্স ঢুকতে খুব টাফ হয়ে যেতেছে। আমি হাইটে রওনা দিছি, কারণ রিক্সায় ঝাঁকি এটা আমার সহ্য হয় না। গাড়ি চালায় শান্তি পাওয়া যায় না, গাড়ির সুরক্ষা ছিঁড়ে যায়। রাজধানীর ভিতরে যাত্রাবাড়ি এলাকায় দেখি এটা ধান ক্ষেতের যে পরিস্থিতি খারাপ। নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে সিটি কর্পোরেশন বলছে আগামী বর্ষার আগেই সব সড়কের শতভাগ সংস্কার করা হবে। প্রায় 300টি রাস্তা সংস্কার কাজ চলমান, সেখানে 70% রাস্তা আমরা অলরেডি কমপ্লিট করেছি, 30% অনগোয়িং রয়েছে। কিছু পটহোলসের সৃষ্টি হয়েছে, একথা একেবারেই ঠিক। আগামী বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বে সমস্ত রাস্তাঘাটগুলো রিপেয়ার করে দেব 100%। তবে নগর গবেষকরা বলছেন মেগাসিটি ঢাকায় সড়কের নির্মাণ মান নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত তদারকির ব্যবস্থা না করলে মেরামতের পর আগের রূপে ফিরে যাবে সড়কগুলো। নির্মাণ সঠিক হতে হবে এবং নির্মাণের সময় জবাবদিহিতা রাখতে হবে যেন সঠিকভাবে নির্মাণ হচ্ছে। নির্মাণের পরে তদারকি, নজরদারি, এইটা সার্বক্ষণিক এবং সঠিক হতে হবে।
400 বছরের পুরনো এ শহরের সড়কগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখায় কতটা দুর্ভোগে রয়েছে এর নাগরিকরা। তাদের প্রত্যাশা শুধু সড়কেই নয়, একটি পরিকল্পিত তিলোত্তমা নগরী গড়তে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। ইজাদ শ্রমিক, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। স্থগিত হওয়া 23টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু সকাল 8টায়। সব প্রস্তুতি সম্পূর্ণ, সব কেন্দ্রে পৌঁছে গেছে প্রয়োজনীয় সরঞ্জাম। জাগৃতি প্রকাশনী মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় গ্রেফতার 2 জন এবং শুদ্ধস্বর প্রকাশনী মালিক আহমেদুর রশিদ হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার 4 জনের মধ্যে 2 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মাসুদুর রহমান। এই দুটি ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেফতার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ফয়সাল আরেফিন যে দীপন, সে মামলা সংক্রান্তে আমরা ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং 2 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এবং অপর যে ঘটনাটি ছিল মোহাম্মদপুরে, সেই ঘটনায় আমরা এখন পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং 4 জনের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এবং 2টি ঘটনাই মূলত আরেকজন আসামি ছিল যে ইতিমধ্যে এবছরই জুন মাসে আপনারা জানেন পুলিশের সাথে গুলি বিনিময়ে সে নিহত হয়েছে। মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সম্পৃক্ততা প্রমাণ হলে অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। রোববার সকালে সময় সংবাদকে তিনি একথা জানান। এদিকে হাসপাতালগুলোতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের পাশাপাশি কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর ধানমন্ডি এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে মোবাইল ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও ধারণের খবর জানার পরপরই মাঠে নামে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকৃত ঘটনা তদন্তে শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল তথ্য সংগ্রহ করে সরেজমিনে। তদন্তে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সম্পৃক্ততা পাওয়া গেলে অনুমোদন বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যদি আমরা দেখি যে হাসপাতাল কর্তৃপক্ষ এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে, এই ধরনের আনএথিক্যাল ঘটনা যদি তারা ঘটিয়ে থাকে, তাহলে হাসপাতাল হিসেবে তাদের সেবা চালু রাখা আসলে কখনোই আইনসম্মত নয়। মেডিকেল এথিক্স অনুসারে আসলে যে ধরনের আমাদের কার্যক্রম, আমাদের বিহেভিয়ার, আচরণ প্রদর্শন করা দরকার, আমাদের কর্মকর্তা কর্মচারীরা সেটা যেন করেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সরকারের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া উচিত যে এই ধরনের নির্যাতন এবং ডিজিটালাইজেশন প্রিভেনশনের জন্য তাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, কিভাবে সার্ভিলেন্স হওয়া উচিত। অ্যাট দি সেম টাইম এই নির্যাতন বন্ধ করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার নিজস্বভাবেই সক্রিয় থাকতে হবে। সেই সক্রিয়তার জন্য শুধু কতগুলো নিয়ম কানুন না, তার কর্মকর্তাদেরও প্রশিক্ষণ দিতে হবে। এদিকে গোপনে ভিডিও ধারণের ঘটনায় গ্রেপ্তার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী হাসিবুর রহমানকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার সঙ্গে অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার রাজধানীর বাড্ডা নতুন বাজার এলাকায় 13 বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে 3 থেকে 4 জন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার। এদিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে থাকা শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। এ ঘটনায় অপরাধীকে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আহমেদ সালাইনের রিপোর্ট। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় বড় বোনের সঙ্গে আইসক্রিম খেতে বের হয়ে বাসায় ফেরার পথে স্থানীয় বখাটে শাহিন, রাজু ও নাজমুল রাস্তা থেকে ডেকে নিয়ে যায় 13 বছরের শিশুটিকে। বাড়ির পাশেই একটি মেসে নিয়ে গিয়ে রাশেদুল খন্দকারের নেতৃত্বে তাকে ধর্ষণ করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। দোকানতে সদাই নেওয়ার নিতে দাঁড়ায় রয়েছে, ওখান থেকে ওরা ডাক দিয়ে নেওয়া হয়েছে। শাহিন নামের একটা ছেলে ডাক দিয়ে নিয়েছে যে রাশেদুল ভাই ডাকে। তো এই কথা বললে ওরা ডাকিয়ে নিয়ে নাজমুল আর শাহিন আর রাশেদুল 3 জন জবরদস্তি করে রেপ করা হয়েছে। বিষয়টি নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে রাশেদুলের পরিবার। স্যার আমি তো বলতে পারবো না, তাই আমি দেখতে আসছি আর কি। আমি শহীদ খন্দকারের বাড়িতে আসনা করি। তবে মুঠোফোনে মধ্যস্থতার কথা অস্বীকার করেন অভিযুক্তের বড় ভাই ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল খন্দকার। আল্লাহর রহমতে কোনো ম্যানেজারও নাই, আমি কারোর সাথে আমার যোগাযোগ হয় নাই, আমি কারোর পাঠাই না। এটা কি যদি
মেয়ের ঘটনা, মেয়ের যদি আইনের আশ্রয় নিবে, আমি মীমাংসা বলতে নাই। আর যদি আমার ভাই এটার মধ্যে জড়িত থাকে, অবশ্যই তার বিচার হতে হবে। আমিও বিচার চাই ভাই। আমি অবশ্যই খুঁজতেছি তাকে পেলে অবশ্যই আইনের সুপর্দ করব। এই ব্যাপারে আমি কোনো কার্পণ্য করব না। চিকিৎসকরা জানান, নির্যাতনের শিকার শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত। ফরেনসিক পরীক্ষার পরেই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তার বিভিন্ন শারীরিক কিছু প্রবলেমের কারণে ফরেনসিক মেডিসিনের পুরো রিপোর্টটা করা এখনো সম্ভব হয়ে ওঠেনি। বাইরের যেগুলো সেগুলো তো সিমটম তো আপনার শারীরিক ফিজিক্যাল অ্যাসল্ট বা আদার্সের মধ্যে পড়ে যায়, এবং মানসিকভাবে সে তো অবশ্যই বিপর্যস্ত। হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে গুলশান জোনের ডিসি সাংবাদিকদের জানান, এই ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে যে ভিকটিম সে একটা অভিযোগ করেছে, তাকে রেপ করা হয়েছে, এবং এর অভিযুক্ত যারা আছেন তাদের নাম আমরা পেয়েছি। তো মামলা প্রক্রিয়াধীন আছে এবং আমরা আসামি সে যেই হোক না কেন তাকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। নির্যাতিত শিশুটিকে বর্তমানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগ করে ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক বাড়িঘর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রোববার সকালে নাসিরনগর সদরে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে 6 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অবমাননা করা হয়েছে এমন গুজব রটিয়ে একদল দুর্বৃত্ত নাসিরনগর উপজেলা সদরের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে ঘোষপাড়া, দাসপাড়া, দত্তপাড়া সহ আশপাশের বিভিন্ন এলাকায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। অনেকে পিটিয়ে আহতও করা হয়। পরে বিজিবি ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনাকে অনভিপ্রেত আখ্যায়িত করে দোষীদের বিচার দাবি করেছেন আলেম সমাজ। এদিকে ঘটনার পর থেকেই নাসিরনগর এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কতজন আমরা দেখছি না, মিনিটের ভিতরে সব শেষ। গরিবের কামাইছে, আমায়া গরিবের হামলা করছে, রানছিলাম তো তরকারি যা আছেন সব ফালাই দিছে। ইসলাম কখনোই এটাকে প্রশ্রয় দেয় না এবং ইসলাম কখনোই এটাকে কোনো সমর্থন দেয় না। সংখ্যালঘু হিন্দু ভাইদের মন্দিরে, বাড়িঘরে আক্রমণ করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার মাধ্যমে দ্রুত তাদের বিচার, দৃষ্টান্তমূলক বিচার করা হোক। এই ঘটনাকে উপলক্ষে করে যারা দুষ্কৃতিকারী এবং যারা স্বার্থন্বেষী মহল আজকে এই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করেছে, তাদেরকেও আমরা বিন্দু মাত্র ছাড় দেব না। এবার প্রবাসের খবর। অর্থের জন্য অপেশাদারী কাজ বা অড জবসের পরিবর্তে পেশাদারী কাজে আগ্রহী হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন বাঙালি অভিবাসীরা। আর সে কারণেই কম্পিউটার শিক্ষার দিকে তাদের ঝোঁক সবচেয়ে বেশি। এক্ষেত্রে প্রবাসীদের নিঃস্বার্থ সহায়তায় দৃষ্টান্ত স্থাপন করেছে কংগ্রেস অব বাংলাদেশি আমেরিকান নামে একটি সংগঠন। অভিবাসীদের সহজে পেশাদারী কাজ পাওয়ার সুযোগ করে দিতে তাদের বিনামূল্যে কম্পিউটার শিক্ষা দিচ্ছে এই সামাজিক সংগঠনটি। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলু তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভাগ্যান্বেষণে দূরদেশে পাড়ি জমানো বাঙালিদের জীবিকা নিশ্চয়তায় 3 বছর যাবৎ স্বেচ্ছাশ্রমে সম্পূর্ণ বিনামূল্যে প্রবাসীদের কম্পিউটার শিক্ষা সহায়তা দিয়ে আসছে কংগ্রেস অফ বাংলাদেশি আমেরিকান। প্রতিটি ব্যাচে 35 জন করে শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তারা এ পর্যন্ত মোট 300 প্রবাসীকে প্রশিক্ষিত করেছে, যাদের মধ্যে শতাধিক এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মূলধারার প্রতিষ্ঠানে কাজ শুরু করেছেন। বাকিরা স্থায়ী বা খণ্ডকালীন চাকুরিতে যোগদানের প্রক্রিয়ায় রয়েছেন। কম্পিউটারে কুইকবুক বা এক্সেলের মতো কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ শেষে নিজের সফলতার কথা জানালেন প্রবাসীরা। আমি খুব উপকৃত হয়েছি যে এটা আমি কাজে লেগে। আমি রিসেন্টলি একটা জবে জয়েন করেছি, সেখানে আমার কিছু সফটওয়্যার জড়িত কিছু কাজ আছে। এখন এটা আমার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। ভিন্ন পেশার যে কেউই ভাগ্য বদলাতে কম্পিউটার শিক্ষা নিতে পারেন বলে জানান তারা। আমি মনে করি এটার ফিউচার খুব ভালো, সাকসেসফুল অবশ্যই সবাই হবে, যেভাবে আমি বুঝতে পারছি অনলাইনে দেখলাম। এই প্রশিক্ষণের কারণে সম্ভাবনার আলো দেখছেন নতুন শিক্ষার্থীরা। আমার চাকরি সম্ভবত অ্যাটলিস্ট মানে আগের থেকে আরো মোর দ্যান 30% বেড়ে গেছে, কেননা ম্যাক্সিমাম এখানকার মিড সাইজ অথবা স্মল সাইজ ফার্মগুলা ওরা সবাই কুইকবুকের এক্সপিরিয়েন্সটা চায়। এইখানে এসে জয়েন করলাম, তো আসার পরে অনেক বেনিফিট হচ্ছে আমার। প্রবাসে এ খাতে বাঙালিদের অপার সুযোগ সৃষ্টির কথা জানালেন সংগঠনটির সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী। নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হলে সে সর্বোচ্চ 50 থেকে 55 পর্যন্ত যেতে পারে। আর যদি অ্যাকাউন্টিং বা বিজনেস ব্যাকগ্রাউন্ড হয়, এই অ্যাকাউন্টিং সফটওয়্যারটা জানে, সে 5 বছর পরে একটা মানুষ যদি চেষ্টা করে যায়, $100,000 স্যালারি এই ফিল্ড থেকে আপনার ড্র করার সুযোগ আছে। পরিবর্তিত বিশ্ববাজারে এই খাতটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
স্থগিত হওয়া 23টি ইউনিয়ন পরিষদে সোমবার অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। সোমবারের ভোট গ্রহণে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় 16টি ইউনিয়ন পরিষদে নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় ব্যালট পেপার, বাক্স, অন্যান্য সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হয় তাদের। এছাড়া ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, গাইবান্ধা সহ অন্যান্য জেলার ইউনিয়ন পরিষদগুলোতে নেওয়া হয়েছে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি। 68 বছর পর এবার প্রথমবারের মতো ভোট দেবে বিলুপ্ত ছিটমহলের অধিবাসীরা। আবারও বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের খবর। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় আসলো মেহেদী হাসান মিরাজের হাত ধরেই। বিশ্বের প্রথম বোলার হিসেবে 2 টেস্টের অভিষেক সিরিজের সর্বোচ্চ 19 উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন এই অফ স্পিনার। ব্যাটিং অলরাউন্ডার হলেও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলের সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন আবিষ্কার খুলনার এই স্পিনার। অবিস্মরণীয়, অসাধারণ, অভাবনীয় যে উপমায় ব্যবহার করা হোক না কেন, মিরাজের কীর্তি বর্ণনা করা সম্ভব নয়। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ দিয়ে বাংলাদেশের আগামী তারকা হিসেবে আবির্ভাব বিশ্ব ক্রিকেটে। ক্যারিয়ারের উষালগ্নে ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে নিজের প্রতিভার জানান দিলেন সদ্য কৈশোর পেরোনো এই অলরাউন্ডার। সাকিব, তামিম, মুশফিক সহ বাংলাদেশ দলে অনেক বড় নামই আছে, কিন্তু সিরিজ শুরুর আগে কে বাজি ধরেছিলেন এই মিরাজই হবেন বাংলাদেশের ট্রাম্প কার্ড। টেস্ট ক্রিকেটে 133 বছরের অভিজ্ঞতা থাকা ইংল্যান্ডের অহমিকা চূর্ণ করে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেওয়ার নায়ক সে মিরাজই। প্রথম ইনিংসে নিয়েছিলেন 6 উইকেট, তবে ক্রিকেট বিধাতা যেন মিরাজকে 2 হাত ভরে দেওয়ার পণ করে রেখেছিলেন। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দলীয় 100 রানেও যখন কোনো উইকেট নেই, অধিনায়ক মুশফিক বারবার দ্বারস্থ হন মিরাজের। আধার কেটে আলো আসলো তার হাত ধরেই। সিরিজ শুরুর আগে বেশ নামডাক থাকা ডাকেটকে দিয়ে শুরু। এরপর শুভ্র পোশাকে মুগ্ধতা ছড়িয়ে ইংল্যান্ডের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন খুলনার ছেলে মিরাজ। কুক, মঈন আলী, ব্যালেন্স সবাই বিভ্রান্ত হয়েছেন মিরাজের ঘূর্ণির ইন্দ্রজালে। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ঢাকা টেস্ট দিয়ে রেকর্ড বইয়েও জায়গা করে নেন এই অফ স্পিনার। টেস্ট ক্রিকেট ইতিহাসে পঞ্চম কনিষ্ঠ বোলার হিসেবে ম্যাচে 10 উইকেট নিয়েছেন মিরাজ, যে রেকর্ডটা এখনো এনামুল হক জুনিয়রের দখলে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 16 বছরের পথ চলায় 8ম জয়, আর এই প্রথম ইংল্যান্ড বধ। ক্যারিয়ারের শুরুটা হয়েছে স্বপ্নের মতো, এখনো যেন ঘোরের মধ্যেই আছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জিতছে, এইটাই আসলে অনেক বড় পাওয়া। আর সবচেয়ে ভালো লাগার যে জিনিসটা, যে মানে আমি যাদের ক্রিকেট খেলা দেখছি ছোটবেলায় টিভিতে, তাদের সাথে খেলতে পেরে নিজেকে আরো বেশি ভালো লাগতেছে। আসলে আমি নিজেও চিন্তা করতে পারতেছি না যে আসলে আমি ন্যাশনাল টিমে খেলতেছি বা বড় ভাইদের সাথে খেলতেছি, মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই। মানে আসলে আমি নিজেই এক্সাইটেড। সাদা পোশাকে বাংলাদেশের ক্রিকেটে উদয় হলো মিরাজ নামের এক নতুন সূর্যের। তবে এ তো মাত্র পদধ্বনি। দেশের ক্রিকেটের নতুন নায়ককে যেতে হবে বহুদূর। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ বধ মহাকাব্যের পর বাংলাদেশ ক্রিকেট জয়ের জয়গায়কার পুরো আন্তর্জাতিক গণমাধ্যম জুড়ে। ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও টাইগার স্তুতিতে ভরা। 108 রানের জয় শুধু বাংলাদেশের জন্য একটি টেস্ট জয় নয়, আভিজাত্যের দম্ভ চূর্ণ করে মাথা তুলে দাঁড়ানোর গল্প। ইংলিশদের সাথে সিরিজের সমতায় ফেরানো ম্যাচে যেমন পাদপ্রদীপের আলোতে মেহেদী মিরাজ, ঠিক তেমনি সাকিব আল হাসানের স্যালুট। এখন স্যালুট দিচ্ছে পুরো বাংলাদেশ। ইংলিশ বধকাব্যে যখন ছন্দপতনের সুর, তখন সাকিব আল হাসান দেখিয়েছেন কি করে ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়াতে হয়, প্রতিপক্ষের দম্ভ চূর্ণ করে জাত চেনাতে হয় নিজেদের। পুচকে বাঘ মিরাজও যখন ইংলিশ সিংহদের সামনে গগনবিদারী গর্জন করেন, তখনই বোঝা যায় সাদা পোশাকেও হলুদ কালো ডোরা কাটার ছাপ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। জি অফ বয়কটের কথা এখনো ভোলেনি বাংলাদেশের সমর্থকরা। বাংলাদেশকে হারাতে নাকি 3 দিনের বেশি সময় লাগে না বাংলাদেশের বিপক্ষে, তাই টেস্ট খেলাটাই সময়ক্ষেপণ। জি অফ বয়কটদের মুখে এখন কুলুপ। ইংলিশরাই আজ 3 দিনে বাঘের কাছে কুপকাত। এক সেশনে নেই তাদের 10-10টি উইকেট, 2 হাসানেই তাদের ত্রাহি পরিণতি। ব্রিটিশ গণমাধ্যমে টাইগার স্তুতির বন্যা বইছে। বিবিসি থেকে টেলিগ্রাফ, গার্ডিয়ান সবাই যেন মিরাজ সাকিব ঘূর্ণিজাদুর মোহগ্রস্ত। সাগরিকায় যে কাব্যে ছন্দ মেলাতে পারেনি টাইগাররা, সেই ছন্দের অন্তমিল হলো হোম অফ ক্রিকেটে। শুধু গণমাধ্যম ক্ষান্ত নয়, পুরো বিশ্বকে এক করা সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য বাংলাদেশের জয় জয়কার। 16 বছরের টেস্ট অভিজ্ঞতার কাছে হার মেনেছে শতবর্ষী ক্রিকেট ঐতিহ্য। এই গল্প তো হৃদয় ছোঁয়ারই কথা। ঠিক যেমন বেন স্টোকসের এই টুইট, সাকিব আল হাসানকে ফিরতি স্যালুটে সম্মান জানাতে ভুললেন না তিনিও।
বাংলাদেশ ক্রিকেটের সেরা জয় বলছেন অনেকেই বলছেন এই জয়ের সাথে তুলনা হয় না কোনো জয়ের। 108 সংখ্যাটা ঠিক বোঝাতে পারছে না এই জয়ের মাহাত্ম্য। এই জয় যেন ক্রিকেটীয় সাম্রাজ্যে নবজাগরণের গল্প। রায়হান মাসুদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মিরপুরে বাঘের থাবায় কুপকাত ইংলিশ সিংহরা। ইংল্যান্ডকে 108 রানে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী মিরাজ। জাতীয় স্বার্থে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে সংলাপে বসতে পারে আওয়ামী লীগ। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের। আহ্বানকে দুর্বলতা ভাবলে ভুল করবে দলটি, মন্তব্য ফখরুলের। মেগা সিটি ঢাকার বেশিরভাগ রাস্তা ছোট বড় অসংখ্য গর্তে ভরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আগামী বর্ষার আগেই সংস্কারের আশ্বাস মেয়রের। রাজধানীর বাড্ডায় 13 বছরের এক শিশুকে গণধর্ষণের অভিযোগ পরিবারের। অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস পুলিশের। এবং ফ্লোরিডা, মিশিগান সহ নির্দিষ্ট 11টি অঙ্গরাজ্যের ফলই পাল্টে দিতে পারে মার্কিন নির্বাচনের সব জরিপ হিসেব নিকেশ। এখনো দ্বিধায় ভোটাররা। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।